এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো পর্যটন খাতে মূসক এই বিষয় নিয়ে। কথা বলবো সৈয়দ শাফাত-উদ্দিন আহমেদ তমালের সঙ্গে, সাবেক পরিচালক টিওএবি ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কো-চেয়ারম্যান এফবিসিসিআই। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমেই জানতে চাই 2024-25 অর্থ বছরে পর্যটন খাতের উপরে একটা কর আরোপ করা হয়েছে, মূসক নির্ধারণ করা হয়েছে, সেটি নিয়ে আপনারা বিরোধিতা করছেন, প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এই সার্বিক বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে ট্যুর অপারেটররা তো সবসময় ভ্যাট এক্সাম্পটেড ছিল, তো এই অর্থ বছরে যেটা প্রস্তাব করা হয়েছে এটা যদি করা হয় তাহলে আমরা আসলে আমাদের যেই ইন্ডাস্ট্রিটা, এটা তো আসলে খুব একটা রুগ্ন শিল্প আমি বলবো, এখনও সেভাবে ডেভেলপ করে হয়ে ওঠেনি। তো আমরা প্রতিনিয়ত কিন্তু আসলে চেষ্টা করছি যেটা কীভাবে ডেভেলপ করা যায়। তো নানান প্রতিকূলতার মধ্যে যখনই আবার নতুন প্রতিকূলতা আসে, আবার নতুন করে যুদ্ধ শুরু করতে হয়। তো এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার তো বটেই, কিন্তু ইন্ডাস্ট্রির সবাই আসলে এতে করে ভালো কোনো ফল পায় না, রেজাল্টটা সবসময় খারাপই হয়। আপনি চিন্তা করে দেখবেন যে 2012-13 সম্ভবত, তখন লাগাতার স্ট্রাইক হরতাল চলছে। 2016-তে হলি আর্টিজান হলো, আমরা যেই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, 2020-এ আবার কোভিড শুরু হয়ে গেল। তো এই শিল্পটা কিন্তু আসলে এমন একটা জায়গা যেখানে মানুষ সব কিছু করার পরে যেই টাকাটা তার থাকে, সে চিন্তা করে যে আমি ট্রাভেলে এক্সপেন্ড করব, তখন কিন্তু আমাদের আসলে ব্যবসা হয়। গ্রোসারি শপের মতো বা অন্যান্য ইন্ডাস্ট্রির মতো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি না। এটা হচ্ছে কি, যারা সব কিছু নিজেদের এক্সপেন্সেস মিট আপ করার পর তারা চায় হলিডেতে যাওয়ার জন্য, তখন আমাদের ব্যবসাটা হয়। তো এমনিতেই তো আমাদেরটা যেহেতু সবসময় ব্যবসাটা হচ্ছে না, তো সেখানে এই ভ্যাটের বিষয়টা আসার পর আমার মনে হয় আমরা আবার পিছিয়ে যাব। কারণ যখন এই হরতাল স্ট্রাইক হলো, এরপরে 2 বছর আমরা সময় নিলাম ঠিকঠাক হওয়ার জন্য। যখনই আবার ট্রাফিকটা বাড়লো পর্যটকদের, আবার হলি আর্টিজান শুরু হয়ে গেল। হলি আর্টিজান শেষ হওয়ার পর আবার ঘুরে দাঁড়াতে ইট টুক অ্যানাদার 3 ইয়ার্স। এরপরে আবার কোভিড চলে আসলো, এখন আবার ভ্যাটের ইস্যু। আমরা আসলে কখন একটু ভালো সময় দেখতে পারবো বাংলাদেশের পর্যটন শিল্পে, আসলে এটা খুবই উদ্বেগের বিষয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র যে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় যে ক্ষতিগ্রস্ত হবে, ট্যুর অপারেটররা ক্ষতিগ্রস্ত তা না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু একাধিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত। যেমন ধরুন গিয়ে মিনিস্ট্রি অফ চিটাগং হিল ট্র্যাক্স, সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম তো আছেই, এগ্রিকালচার, রোড ট্রান্সপোর্ট অথরিটি, কালচার অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, ফুড, লেবার, শিপিং, ইভেন আমরা যে ন্যাশনাল মিউজিয়ামে যাই বিদেশি পর্যটক নিয়ে বা দেশি পর্যটকরা যখন যায়, সেখানে তো আমরা রেভিনিউ দিয়ে তারপর এখানে এন্ট্রিটা নেই। তো এটাও কিন্তু আমাদের আন্ডারে, কিন্তু ওটা হচ্ছে কি আপনার কালচারাল মিনিস্ট্রি আন্ডারে। লালবাগ কেল্লা, এগুলো হচ্ছে আপনার আর্কিওলজির আন্ডারে। সো বিভিন্ন মিনিস্ট্রি কিন্তু আসলে পর্যটনের সাথে জড়িত, একে অপরের সাথে জড়িত। যে একটাতে যদি আমাদের এটাতে যদি ভ্যাট ইম্পোজ হয়, স্বাভাবিকভাবে আমাকে তো এন্ট্রি টিকিটের উপরেও তখন ভ্যাট ইম্পোজ করতে হবে। কারণ আমরা যখন একটা প্যাকেজ বিক্রি করি, সেখানে ধরেন হোটেল, মোটেল, ফ্লাইটের টিকিট, বাস, রেস্টুরেন্ট, এগুলো তো থাকে, সবকিছু অন্তর্ভুক্ত থাকে। তো এরপরে আবার আলাদা করে সার্ভিস চার্জ, সেটার উপরেও ভ্যাট যদি বসানো হয় তাহলে সেই ভ্যাটটা হয়ে যায় দ্বিগুণ। সেই ক্ষেত্রে এটা পর্যটন খাতের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রভাব তো ফেলবেই। আমার যেটা আগে ধরেন গিয়ে 100 টাকা ছিল আমার প্যাকেজ মূল্য, এখন সেটা হয়ে যাবে 115 টাকা 15%-এর জন্য। যেখানে আমাদের 100 টাকার মধ্যে প্রফিট মার্জিনই তো আমাদের সীমিত, আমরা 10%-এর বেশি আমাদের প্রফিট কখনোই থাকে না। আমি ডোমেস্টিক এবং ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলছি, এখানে আমাদের প্রফিট মার্জিন আসলে খুবই কম, কারণ আমরা মন থেকে চাই বিদেশি পর্যটক দেশে আসুক। তো বিদেশি পর্যটক যখন দেশে আসে, আমরা কোটি লেস, আমরা প্রফিট মার্জিনটাই রাখি লেস। তো সেখানে আমার প্রফিট হচ্ছে গিয়ে 10 টাকা, কিন্তু আমি ভ্যাট দিচ্ছি 15 টাকা। আমার তো মূলধনের উপরেই তখন টান পড়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে তো আসলে পুরো ইন্ডাস্ট্রি আপনার একটু পিছনের দিকে থাকবে। যারা পর্যটন খাতের সাথে জড়িত, তারা কি মুখ ফিরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে কিনা বা নিতে পারে কিনা? আমি আপনাকে একটা রাফ ধারণা দেই। পর্যটন শিল্পে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোটামুটি 20 লক্ষ মানুষ কাজ করে বাংলাদেশে। এখানে আপনার ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, গাইড, তারপর হচ্ছে গিয়ে হোটেলিয়ার, মোটেল, অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, মোটামুটি সব কিছু মিলে মোটামুটি 20 লক্ষ মানুষ কাজ করে। তো যখন আমি একজন মালিক হিসেবে 15% যখন আমাকে ভ্যাট দিতে হবে, স্বাভাবিকভাবেই আমার প্যাকেজ মূল্য বাড়বে।
তো প্যাকেজ মূল্য যখন বেড়ে যাবে, তো আমার এখানে যখন একজন গাইড কাজ করে, আমি চেষ্টা করব ও কীভাবে নেগোসিয়েশন করে পয়সাটা একটু কমানো যায়। হোটেলের সাথেও আমার নেগোসিয়েশনটা তখন সেভাবে আমি কীভাবে পয়সাটা কমানো যায়। তো এইটা আসলে একটা খুব বাজে কম্পিটিশন হবে তখন, যেটা আসলে আমরা কখনোই চাই না। আমরা তো এখানে সবাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, উই নো এভরিওয়ান, এবং মজার বিষয় হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ট্রেড কলিগ তাদের প্যাকেজ প্রাইসও জানি, এবং সে কতটুকু লাভ করে সেটাও আমরা জানি, বিকজ আমরা তো স্মল কমিউনিটি। হ্যাঁ, এখন অবশ্যই স্মল বললেও হবে না, এখন ইট ইজ কোয়াইট বিগ। কারণ আপনি দেখে থাকবেন যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু পর্যটন নিয়ে লেখাপড়া হয়। তো এই যে ছেলেপেলেরা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, এরা চিন্তা করছে যে আরও উচ্চশিক্ষা নিব, এবং এই পড়াশোনাগুলো আসলে কেউ এটা চিন্তা করে না যে সে চাকরি করবে। সবাই এন্টারপ্রেনার হতে চায়, তত সে যখন একটা নতুন ছেলে বা মেয়ে যখন ইন্ডাস্ট্রিতে আসতে যাবে, এই নতুন নতুন প্রবলেম যেগুলা, পুরোনো প্রবলেম তো আমরা ধাক্কা দিয়ে সামাল দিয়ে কোনো রকম আজকে পর্যন্ত টিকে আছি। নতুন প্রবলেমগুলো যখন তার আগে দেখবে, যে তখন তো তারা আসলে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে কিনা, সময় দিবে কিনা, এটা যথেষ্ট চিন্তার বিষয়, তারা এগিয়ে আসবে কিনা। আমরা ডোমেস্টিক যে ট্যুরগুলো আমাদের দেশে হয়ে থাকে, সেখানে দেশের টাকা দেশে থাকছে, কিন্তু যে ট্যুরগুলো আমরা দেশের বাইরে দিচ্ছি সেই ক্ষেত্রে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকার সেখান থেকে রাজস্ব আদায়ের কথা চিন্তা করছে কিনা বা করতে পারে কিনা, কি মনে করেন? ওয়েল, সরকার তো এই যে 15% যেটা বলছেন ওনারা, সেটা তো আসলে ডোমেস্টিক ইনবাউন্ড আউটবাউন্ড সবগুলো ক্ষেত্রেই প্রযোজ্য। স্বাভাবিকভাবেই যখন দেশের বাইরে ট্যুর হয় তখন টাকাটা দেশের বাইরে যায়, এবং ডোমেস্টিক ইনবাউন্ডের টাকাটা দেশে থাকে। তো বাইরে যাওয়ার ক্ষেত্রে ওনারা ভ্যাট ইম্পোজ করবে কিনা এটা আসলে বলা মুশকিল, কারণ সবারই তো টিনের আওতায় সবাই আছেন, সবাই রিটার্ন দিচ্ছেন বছর শেষে। তো এইটা আসলে আরেকটা ভিন্ন জগৎ, যে যাদেরকে এটা অ্যাসেসমেন্ট করতে হবে যে উনি যে দেশের বাইরে যাচ্ছে উনি কি রিটার্ন দিয়েছে কিনা, এই ব্যাপারটা সংযোগ করা যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আমরা কথা বলছিলাম পর্যটন খাতে মূসক, এই বিষয় নিয়ে কথা বলছিলাম সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমালের সঙ্গে, সাবেক পরিচালক TOAB এবং কো চেয়ারম্যান FBCCI। বিরতির পূর্বে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে সার্ভিস চার্জের উপরেও আলাদা করে একটা ভ্যাট বসছে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন যে এই সার্ভিস চার্জটা কিভাবে নির্ধারণ করা হয়, এটা কারা নির্ধারণ করে, কিসের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়? মূলত তো সার্ভিস চার্জ বলেন অথবা প্রফিট যেটাই বলেন না কেন, এইটা তো আসলে আমরা স্টেক হোল্ডাররাই করি, যে আমার প্যাকেজ মূল্য এত টাকা আসছে, তো সেটার উপর আমি এত টাকা ধরছি। এইটার আসলে কোনো থাম রুল নাই যে এত টাকা প্রফিট করতে হবে। এটা ডিপেন্ড করছে যে আপনার ফিক্সড কস্ট কী আছে টু রান ইউর অফিস, আপনার ওভারহেড কস্ট কী আছে, আপনার কতটুকু প্রফিট না হলেই নয়। আবার এটাও ডিপেন্ড করবে যে আপনার ট্যুরিস্ট কারা। যেমন আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে আমাদের দেশে যখন বিদেশি পর্যটক আসে, আমরা খুবই মিনিমাম একটা প্রফিট রাখি, এই কারণে যে আমরা আসলে চাই যে বিদেশি পর্যটক বাংলাদেশে আসুক। আমরা বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে, আইকন হিসেবে দেখাতে চাই, যার জন্য আমরা চাই বিদেশি পর্যটক আসুক। সো সার্ভিস চার্জের ক্ষেত্রে এটার কোনো আসলে দিক নির্দেশনা নেই যে কত টাকা সার্ভিস চার্জ রাখতে হবে বা কে কীভাবে কত টাকা রাখে। এটা পুরোটাই যিনি স্বত্বাধিকারী, স্টেক হোল্ডার যিনি আছেন, উনি এটা নির্ধারণ করেন। ওনার অফিসিয়াল সাইজ বা যেটাই বলেন না কেন, সেটার উপর বেস করে উনি সার্ভিস চার্জ নির্ধারণ করেন। বাংলাদেশের ক্ষেত্রে তো পর্যটন খাতের উপরে মূসক এটা এবারের বাজেটেই প্রথম। পৃথিবীর অন্যান্য আর যে দেশগুলো এটি রেখেছে, তারা আসলে কিসের উপরে ভিত্তি করে রেখেছে, তাদের সিস্টেমটা কেমন? অনেক দেশ আছে যে ভ্যাট নেয়, তারা গভর্নমেন্ট স্টেক হোল্ডার থেকে ভ্যাট নেয়, কিন্তু সেটার উপর রিবেট পায়, এন্ড অফ দ্য ইয়ার রিবেট পায়। আবার
যেমন চায়নাতে কিন্তু ডিফারেন্ট প্রভিন্সের ডিফারেন্ট ভ্যাট সিস্টেম। হ্যাঁ, কিছু আছে যে ভ্যাট নেয় কিন্তু রিবেট করে দেয়, আবার কিছু আছে যে ভ্যাট তো নেয় না, উল্টো ইনসেন্টিভ দেয়। হ্যাঁ, তো এরা কিন্তু আসলে ওরা এনকারেজ করে ওদের দেশের ট্যুর অপারেটরদেরকে বা ট্রাভেল এজেন্টদেরকে, যাতে ওরা বিদেশি পর্যটক নিয়ে আসতে পারে, বিদেশি টাকা যাতে ওদের দেশের মধ্যে ঢুকে, ফরেন রেমিটেন্স যাতে বেশি বেশি করে ঢুকে। তো আমাদের এখানে আসলে এখন তো প্র্যাকটিসটা নেই এবং আমরা আরও পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে, বাট অন্যান্য দেশে আছে। আচ্ছা, একটু জানতে চাই যে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অন্যান্য যে দেশে এই মূসক কার্যকর করা হয়েছে এবং আমাদের দেশে যদি শেষ পর্যন্ত কার্যকর হয়, সেক্ষেত্রে আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কি সরকারের কাছে কোনো প্রণোদনা আপনারা চাইবেন কিনা বা আপনাদের কোনো চাহিদা দাবি দেওয়া রয়েছে? নিশ্চয়ই, প্রথমত তো হচ্ছে গিয়ে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আগে যেরকম ট্যুর অপারেটর ভ্যাট এক্সাম্পটেড ছিল, এটাই যাতে বহাল রাখা হয়। হ্যাঁ, 15% ভ্যাট যাতে আমাদের উপর না চাপিয়ে দেওয়া হয়, কারণ যেটা বলছিলাম আমরা তো অলরেডি স্ট্রাগল করছি ট্যুরিজম নিয়ে, এবং আমরা করতে চাই, আর অসুবিধা নেই, কিন্তু সেটা স্ট্রাগল করতে চাই দেশকে কীভাবে প্রমোট করব, বিদেশে কীভাবে বাংলাদেশকে তুলে ধরবো, সেই জায়গাগুলোতে আমরা চ্যালেঞ্জেস এবং স্ট্রাগলগুলো নিতে চাই। কিন্তু এই পেছনের যেই বিষয়গুলো, এগুলো যদি আসে তাহলে আমরা আসলে পিছিয়ে যাবো। তো গভর্নমেন্টের কাছে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যাতে আমাদের এইটা ভ্যাট এক্সাম্পটেড যেটা আছে সেটা যাতে বহাল থাকে, আর একান্তই যদি শেষ মুহূর্তে এটা ওনারা না করেন, সেই ক্ষেত্রে আমরা বলবো যে তাহলে আমরা যে ভ্যাটটা দিব সেটা আমাদের একটা রিবেটেড সিস্টেমের মধ্যে নিয়ে আসুক, অথবা আমাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া হোক। যদি নতুন করে মূসক আমাদের এই খাতের উপরে ধরা হয়, তাহলে তো নতুন একটা চ্যালেঞ্জ এই খাতে আরো এক যুক্ত হলো। এই ছাড়া আর কি কি চ্যালেঞ্জ এই খাতে রয়েছে? এই খাতে আসলে অনেক চ্যালেঞ্জ আছে। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় অবকাঠামো আর হচ্ছে যাতায়াত ব্যবস্থা। কারণ যখন একজন বিদেশি পর্যটক আসে, সে কিন্তু হচ্ছে গিয়ে দেখতে চায়, যেতে যেতে দেখতে চায়, ট্রেনে বলেন, বাসে বলেন, ফ্লাইটে আমাদের এখান থেকে যেখানেই যাই না কোনো ম্যাক্সিমাম 1 আওয়ার ফ্লাইট। সো ফ্লাইটে কিন্তু সে আসলে খুব একটা এনজয় করে না। এখন আমি যে তাকে বাসে নিব, যেই বাসেই নেই না কেন, সেই বাসের কাউন্টারের ওয়াশরুম, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এগুলো তো নেই। হ্যাঁ, শুধুমাত্র অ্যারাইভেলে, ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে এয়ারপোর্টে আমাদের ট্যুরিজম বোর্ডের একটা বুথ আছে, সেখানে ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু অন্য জায়গার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে ইনফরমেশন সেন্টার নেই। সিকিউরিটি সমস্যা আমাদের দেশে খুব প্রকোপ কিনা? সিকিউরিটির সমস্যা খানিকটা, কিন্তু আবার ট্যুরিস্ট পুলিশের কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে যে গভর্নমেন্টের এটা খুবই ব্রিলিয়ান্ট একটা ইনিশিয়েটিভ। আমরা যখন ট্যুরিস্ট পুলিশের কাছে গিয়েছি আমরা সহযোগিতা পেয়েছি বিভিন্ন সময়। যে 12-13 স্ট্রাইকের কথা বলছিলাম, তখন এমনও হয়েছে যে আমি ঢাকা থেকে একটা গ্রুপ নিয়ে যাচ্ছি, সেখানে সব বিদেশি পর্যটক। যশোর এয়ারপোর্ট থেকে নামার পর ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে প্রোটোকল করে খুলনা ঘাট পর্যন্ত নিয়ে যায়, এবং প্রত্যেকটা থানার কিন্তু একটা সীমানা থাকে। তো জিনিসটা এত সুন্দর ছিল দেখতে যে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যশোরের যেই সীমানাটা পার করছি, একটা প্রোটোকল গাড়ি নেমে যাচ্ছে, আরেকটা গাড়ি আবার আমাদের বহরের সামনে উঠে যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। সো ট্যুরিস্ট পুলিশ এসে আমাদের এই সিকিউরিটির কথা যেটা বলছেন সেটা অনেকটাই ঠিকঠাক হয়েছে, কিন্তু অবকাঠামোতে এবং ইনফরমেশন সেন্টারে আমরা আসলে অনেকটা পিছিয়ে আছি, এবং স্পেশালি দ্য ওয়াশরুম। বিদেশি পর্যটক বলেন বা আপনিও যদি একজন ডোমেস্টিক পর্যটক হয়ে কোথাও মুভ করেন, আপনি কিন্তু ভালো ওয়াশরুম ফ্যাসিলিটিস কোথাও পাবেন না। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুব সহজ করা। কিভাবে? যখন আমরা পথে যাচ্ছি, প্লেন্টি অফ পেট্রোল পাম্পসের মালিকরা কিন্তু একটা ওয়াশরুম রাখে, বাট দ্যাট ইজ নট ওয়েল মেনটেন্ড। মুশকিল হচ্ছে এইটা, আমরা ইন্ট্রোডিউস করি অনেক কিছুই, কিন্তু সেটা কখনো মেনটেন করতে পারি না। কেন যেন, উদাসীনতার জন্য না অন্য কিছু, আমার আসলে ঠিক জানা নেই। আচ্ছা, চ্যালেঞ্জগুলো শুনলাম। শেষ প্রশ্ন একটু জানতে চাই যে যখন সরকারের দেয়া কোনো প্রস্তাব আসলে উদ্যোক্তাদের পছন্দ হয় না বা সংশ্লিষ্টদের পছন্দ হয় না, তখন তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া সরকারের কাছে রাখেন কিংবা কিছু কর্মসূচি দেন। আপনারা এই সেক্টর থেকে আসলে কি করেছেন? সরকারের কাছে আপনাদের দাবি দেওয়াগুলো কি, বা এই পর্যন্ত নেওয়া কর্মসূচিগুলো আপনাদের কি? এখন পর্যন্ত আমাদের একটা ট্রেড কলিগদের একটা বিজনেস এন্টাইটি আছে, দ্যাট ইজ পর্যটন শিল্প সমবায় সমিতি। তো এখান থেকে আমরা অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা একটা চিঠি দিয়েছি, মাননীয় সচিব অর্থ বিভাগ চিঠি দেওয়া হয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে, মাননীয় মন্ত্রী অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও
আমাদের মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব সহ ওনাদেরকে চিঠি দেওয়া হচ্ছে, এনবিআর চেয়ারম্যান মহোদয়কেও চিঠি দেওয়া হয়েছে আমাদের এই রিকোয়েস্ট করে যে ভ্যাট এক্সেম্পটেড যাতে এটা যাতে বহাল থাকে, এটা যাতে ইম্পোজ করা না হয়। এছাড়াও অ্যাসোসিয়েশন থেকে আপনার প্রেস কনফারেন্স করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমরা সব প্রাইভেট স্টেক হোল্ডাররাই যখন যেভাবে পাচ্ছি বিভিন্ন যারা দিক নির্দেশনা দেন বা এই নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে ব্যক্তিগতভাবে আমরা দেখাও করেছি এবং এই দেখাটা আসলে অব্যাহত আছে। আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি। একেবারে মূসক এখান থেকে সরিয়ে নেওয়া কিংবা কিছুটা কমানোর প্রস্তাব কি আপনারা রেখেছিলেন কিনা? আমরা চাই 100% এক্সাম্পটেড। এখন যদি গভর্নমেন্ট মনে করে যে শেষ মুহূর্তে কিছু না হলেও কিছু করতে হবে, এটা হতে পারে প্রবাবলি 1% or 2%, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম, বাট এটাও আমি আসলে ডিসকারেজ করছি। আমরা আসলে চাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আজ আমরা কথা বলছিলাম পর্যটন খাতেও মূসক, এই বিষয় নিয়ে কথা বলছিলাম সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমালের সঙ্গে, সাবেক পরিচালক TOAB ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং কো চেয়ারম্যান FBCCI। আজ হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।